নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন আপনাদের পছন্দের ফরেস্ট শ্যাডোজ প্রোডাকশনস। আমি সঞ্চারী ভট্টাচার্য আজকে আপনাদের সামনে তুলে ধরতে চলেছি প্রখ্যাত অলৌকিক গল্পকার হেমেন্দ্র কুমার রায়ের কলমে বিরচিত কঙ্কাল সারথি গল্পটি। শুনতে থাকুন। উফ, ম্যালেরিয়ার মতন ছেঁচড়া অসুখ পৃথিবীতে আর কিছু আছে কি? এই দেখো না, শখ করে সেদিন ঢাকুরিয়ার লেকে দেখতে গিয়েছিলাম। সন্ধ্যের একটু আগে হঠাৎ কাঁপুনি দিয়ে আমার জ্বর এলো। সে কি জেসে জ্বর, জেসে কাঁপুনি! না পারি দাঁড়াতে, না পারি বসতে। একেবারে ঘাসের ওপর পড়লুম শুয়ে। কি শীত রে বাপ! পা থেকে মাথা পর্যন্ত চাদর মুড়ি দিয়ে কাঁপতে কাঁপতে কেমন যেন আচ্ছন্নের মতন হয়ে রইল। সেইভাবে কতক্ষণ ছিলাম ভগবান সত্যিই জানি না। তবে একবার চাদরের ভেতর থেকে জুলজুল করে চোখ মেলে উঁকি মেরে দেখলুম চারিদিকে গাঢ় অন্ধকারের মেলা। কোথাও জনমানবের সাড়া শব্দ পর্যন্ত নেই। বুকটা হঠাৎ ছ্যাঁত করে উঠল। কোথায় বাগবাজারে আমার বাড়ি, আর কোথায় পড়ে আছি আমি একলা। গুন্ডারা গলায় ছুরি মারতে প্রায় এসেই পড়েছিল। সাপে কামড়াতে পারে, বিনা চিকিৎসায় প্রাণ পাখি ফুরুত করে পালিয়ে যেতে পারে। বাড়ির লোক এতক্ষণে হয়তো ভেবেই সারা হচ্ছে যে আমি কোথায়। আর তো এখানে থাকা চলেও না। যেমন করেই হোক আমাকে আজ বাড়ি যেতেই হবে। অনেক কষ্টে উঠে দাঁড়ালাম। গায়ের ভেতর দিয়ে তখনও যেন আগুনের ঝলক ছুটছে। চোখের সামনে দিয়ে যেন রাশি রাশি সর্ষে ফুল নাচতে নাচতে একবার আঁধার সাগরে ডুবে যাচ্ছে, আর একবার ভেসে ভেসে উঠছে। প্রতিবার পা ফেলি আর মনে হয় এই বুঝি আমি দড়াম করে পপাত ধরণী তলে পড়লুম। তবুও থামলুম না, টলতে টলতে এগিয়ে চলেছি মাতালের মতন। রাত ঝাঁ ঝাঁ করছে। সেই রাত্রে আমি প্রথম বুঝতে পারলুম পৃথিবী কত বেশি স্তব্ধ হতে পারে। শহরের হট্টগোলে রাগ হয় বটে, কিন্তু এই স্তব্ধতাও সহ্য করা যে একেবারে অসম্ভব। একটা ব্যাঙ কি একটা ঝিঝি পোকা কি একটা পাহাড়ওয়ালার নাক পর্যন্ত ডাকছে না। গাছের পাতায় বাতাসের একটু নিঃশ্বাস পর্যন্ত শোনা যাচ্ছে না। সারি সারি কোম্পানির আলোর থানগুলো নীরবে দাঁড়িয়ে জ্বলন্ত চক্ষে যেন থমথমে অন্ধকারকে নিরীক্ষণ করছে। তিমির তুলির প্রলেপ মাখানো গাছপাতার ফাঁকে ফাঁকে বাড়ির পর বাড়ি দেখা যাচ্ছে বটে, কিন্তু তারাও যেন প্রেতপুরীর মতোই নিস্তব্ধ। তাদের ভেতর থেকে একটা ঘুম ভাঙা খোকার কান্নার আওয়াজ পর্যন্ত জেগে উঠছে না। কে যেন আজ নিদুটির মন্ত্র পড়ে সমস্ত জগৎকে একেবারে বোবা করে দিয়েছে। জ্বরের ঘোরে চলেছি তো চলেছি। এই নিঃশব্দ পল্লী ছেড়ে শহরের শব্দের রাজ্যে গিয়ে পড়বার জন্যে প্রাণ যেন আইঢাই করতে লাগলো। কিন্তু এ পথ আর যেন শেষই হতে চায় না। এ পথ যেন আজও শেষ হবে না, কালও শেষ হবে না। আমাকে যেন কোনো অভিশপ্ত আত্মার মতন চলতে হবে অনন্ত কাল ধরে। এক বেচারি ইহুদির গল্প অনেক দিন আগে পড়েছিলাম। কার সাপে তাকে নাকি অনন্ত কাল ধরে সারা বিশ্বে ছুটোছুটি করে বেড়াতে হয়েছিল। আমারও তাই হলো নাকি? মাথাটা একবার নাড়া দিয়ে ভাবলুম, ধুর ছাই, এসব কি উদ্ভট কথা ভাবছি আমি। জ্বরে বোধহয় আমার মাথাটাই একেবারে খারাপ হয়ে গেছে। মাঝে মাঝে এক একটা মাঠ যেন এক একটা অন্ধকারের মায়া সরোবর। সেখান দিয়ে যেন অন্ধকারের ঢেউ বইছে, অন্ধকারের স্রোত ছুটে আসছে আমাকে লক্ষ্য করে। গ্রাস করবার জন্য এগিয়ে আসছে তারা।
অন্ধকারের তরঙ্গের ভেতরে গাছগুলোকে দেখাচ্ছে বড় বড় দৈত্য দানবের মতো। পথিকের হৃৎপিণ্ড ছিঁড়ে খাওয়ার জন্য তারা ওঁত পেতে প্রস্তুত হয়ে রয়েছে। কান্না ভরা কনকনে বাতাস এসে চুপি চুপি যেন আমার কানে কানে বলে যাচ্ছে, ওহে নিঝুম রাতের অজানা মানুষ, এ মৃত্যুপুরীর ভিতর দিয়ে কোথায় চলেছ তুমি? আমার কথা শোনো, ভূত পেতরা একে একে জেগে উঠছে। এই বেলা প্রাণ নিয়ে পালিয়ে যাও, পালিয়ে যাও, পালিয়ে যাও। ভূত প্রেতেদের কথা সবসময় আমার মনের মধ্যে আসতো বই কি, তবে ওই পরিবেশের সাথে ভূত প্রেতের প্রসঙ্গটি যেন আরো জোরালো ভাবে আমাকে চেপে ধরেছিল। আরো খানিক অগ্রসর হয়ে মনে হলো পৃথিবীর সমস্ত শব্দ এসে আমার দুই পায়ের দুই জুতোর ভিতরে আশ্রয় নিয়েছে। প্রত্যেকবার পা ফেলি আর সেই শব্দগুলো জুতোর ভেতর থেকে চমকে উঠে রাজপথের ওপরে আছড়া মেরে পড়ে আমাকে চমকে চমকে তোলে। শব্দ শুনতে চাই, নিজের পায়ের শব্দও পাচ্ছি, কিন্তু কেন জানি না সেই শব্দ শুনে শুনে মন আমার খুশি হবে কি আরো বেশি নেতিয়ে পড়তে লাগলো। সে যেন রাজপথে ঘুমন্ত কোনো অশরীরী প্রেতাত্মার চিৎকার। আমার পদাঘাতে সে যন্ত্রণায় গজরে গজরে উঠছে। আহ, এতক্ষণ পরে রসা রোডের মোড়ে এসে পড়লুম। আশ্বস্তির নিঃশ্বাস ফেলে ট্রামওয়ের একটা লোহার থামে ঠেসান দিয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ জিরিয়ে নিল। এখানটাও তেমনই নির্জন ও তেমনই নিঃশব্দ হলেও আমার মন যেন অনেকটা আরাম পেল। এই তো ট্রামের রাস্তা, এই পথ ধরে সিধে গেলেই যত মাইল দূরেই থাক আমাদের পাড়া বাগবাজার যাওয়া যাবেই যাবে। খানিক দূর এগোতে পারলেই লোকজনেরও সাড়া পাবো নিশ্চয়ই। আর ট্রাম ও বাস বন্ধ হলেও ট্যাক্সি মেলাও তো অসম্ভব নয়, ট্যাক্সি ঠিকই পেয়ে যাব। তখন জ্বরে আমার চোখ একেবারে ছলছল করছে, কান করছে ভোঁ ভোঁ, আর মাথা ঘুরছে বোঁ বোঁ করে। বারবার ইচ্ছে হতে লাগলো পথের ওপরে লম্বা হয়ে শুয়ে পড়বার জন্যে। কেবল বাপ মায়ের বিষণ্ণ মুখের কথা ভেবেই মনের সেই ইচ্ছে আমি দমন করলাম। অনেক কষ্টে দমন করতে হলো। নিজে নিজেই বললুম, মন তুমি শান্ত হও, এই পথের শেষেই আছে তোমার বাড়ি, তোমার আত্মীয় স্বজন, তোমার নরম তুলতুলে বিছানা। কোনো রকমে চক্ষু মুদে এই পথটুকু পার হতে পারলেই ব্যাস, সকল কষ্ট সকল ভাবনার একেবারে অবসান ঘটে যাবে। হঠাৎ দূর থেকে একটা শব্দ জেগে উঠে চারিদিকের নিস্তব্ধতার মুখে যেন ভাষা দিলে। ঘর 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 করে একটা বাজ ডাকার মতন শব্দ আমার দিকে এগিয়ে আসছে। তারপরেই শুনলুম ভেঁপুর আওয়াজ, ভোঁপ 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 ভোঁপ। ট্যাক্সি না বাস? আহ্লাদে একেবারে চাঙ্গা হয়ে সোজা হয়ে দাঁড়িয়ে পথের দিকে তাকিয়ে রইলুম। তারপরেই দেখা গেল নিচে দুটো আর ওপরে একটা আলো। তিনটে আলো দেখেই বুঝলুম ট্যাক্সি নয়, বাস আসছে। তাহলে জ্বরের ধমকে আমি ভুল বকছিলাম। বাস যখন চলছে তখন রাত খুব বেশি হয়নি, কিন্তু আশ্চর্য, এরই মধ্যে এই অঞ্চলটা এমন ভয়ানক নিঃশব্দ হয়ে পড়ল কি করে? বাবা, আমার কলকাতার গোলমাল বেঁচে থাক, এ অঞ্চলে আবার ভদ্রলোক বাস করে নাকি? এ তো একেবারে নিস্তব্ধ নিভৃত একটা পরিবেশ, অথচ বাসটাও তো আসছে সামনে থেকে। কিন্তু বাসের আলো অত বেশি জ্বলছে কেন? সামনের সারা পথে যে যেন আগুনের ভিটে ঢেউ বইয়ে ছুটে আসছে সে। আর এই নিরালা পথে অত ভোরে ভেঁপু বাজাবাড়ি বা দরকার কি? এই অঞ্চলের সন্ধ্যের পরেই তো ঘুম কাতুরে লোকগুলোর কানে যে তালা ধরে যাবে। ঊর্ধ্বশ্বাসে ছুটতে ছুটতে ধুলোয় ধুলোয় পথ অন্ধকার করে একখানা
রাঙা টকটকে মস্ত বড় বাস আমার কাছে এসে হঠাৎ দাঁড়িয়ে পড়ল এবং সঙ্গে সঙ্গে একজন তীব্র তীক্ষ্ণ স্বরে চেঁচিয়ে উঠল, ধর্মতলা, ওয়েলিংটন, শ্যামবাজার, ধর্মতলা, ওয়েলিংটন, শ্যামবাজার। আমি তাড়াতাড়ি বাসে উঠে একখানা গদি মোড়া আসনের ওপর থপ করে বসে পড়লাম। হোক শ্যামবাজারের বাস, শ্যামবাজারে যেতেই হবে, তাতে আর এত চিন্তা করে লাভ কি? শ্যামবাজার যেতে যে কোনো বাসেই চড়ে ওঠা সম্ভব, তবে যখন হাতের কাছে এটাই পেয়েছি তখন এটাকেই বা ছাড়বো কেন? এই স্তব্ধ মরার মুল্লুক থেকে তো এখন সরে পড়ি। শ্যামবাজার থেকে বাগবাজার পায়ে হেঁটে যেতে এমন বিশেষ দেরি লাগবে না। কিন্তু কেন জানি না, বাসের ভেতর ঢুকেই আমার বোধ হলো আমি যেন এক জগৎ ছেড়ে আর এক অচেনা জগতের ভেতরে প্রবেশ করব। বাস ছুটছে আর ভেপুও বাজছে। এত বেগে বাস ছুটছে তার জানালাগুলো সব খোলাই পড়ে রয়েছে, অথচ বাইরে থেকে বাতাসের একটুখানি ঝলক পর্যন্ত আমার গায়ে লাগছে না। ভারী অবাক হয়ে গেলুম। আমার জ্বর কি এত বেশি হয়ে উঠেছে যে দেহের অনুভব করবার ক্ষমতাটুকু আর নেই? পথ তেমনি নির্জন আর নিঃসার, কিন্তু বাতাসও কি আজ ঘুমিয়ে পড়ল? আমার মনে হতে লাগলো দম বন্ধ হয়ে সারা পৃথিবী আজ মারা পড়েছে, আর কোথাও জীবনের লক্ষণও নেই। বেঁচে আছি খালি আমি, ওই বাসের ড্রাইভার আর কন্ডাক্টর। আমরা তিনজন ছাড়া বাসের ভেতরেও কোনো আরোহী ছিল না। থাকবেই বা কেন? এত রাতে কার ঘাড়ে ভূত চাপবে যে বাসে চড়ে বেড়াতে বেরোবে? বাসের ভেপু বাজছে তো বাজছেই, কান যে একেবারে ঝালাপালা হয়ে গেল। কন্ডাক্টরের দিকে ফিরে বিরক্ত স্বরে বললুম, ড্রাইভারকে বারণ করে দাও, পথে লোকও নেই, গাড়িও নেই, তবু এত হর্ন বাজাচ্ছে কেন? লোকটা শিখ, মস্ত বড় লম্বা দেহ, মস্ত বড় দাড়ি, কালা আর বোবার মতন আমার কানে আড়ষ্ট হয়ে সে একেবারে নির্ভীতে নিঃশব্দে আমাকে দেখে চলেছে। তার ওই আড়ষ্ট চক্ষু দুটোর মধ্যে যেন ভয়ের আভাস একেবারে স্পষ্ট। আমি বললুম, শুনছো, হর্ন দিতে বারণ করো না। সে তবুও জবাব দিলে না, ড্রাইভারকে হর্ন থামাতেও বললে না। লোকটা সত্যি সত্যি কালা ও বোবা নাকি? কিন্তু তাই বা হবে কি করে? এই খানিক আগেই তো সে ধর্মতলা, ওয়েলিংটন, শ্যামবাজার বলে চেঁচিয়ে পাড়া একেবারে মাত করে দিচ্ছিল। সে বোধহয় আমার কথার জবাব দিতে চায় না। এরা কি ভেবেছে যে এদের ভেপুর আওয়াজে সারা শহরের ঘুম ভেঙে যাবে, আর তাহলেই সবাই বিছানা থেকে লাফিয়ে ছুটে উঠে একেবারে বাসের প্যাসেঞ্জার হতে আসবে? কি যে এদের পরিকল্পনা, সে আর বলবো কি। কিন্তু শহর জাগবার লক্ষণ প্রকাশ করলে না। পথের আশেপাশে নেড়ি কুকুরগুলো আরাম করে কুণ্ডলি পাকিয়ে শুয়ে শুয়ে ঘুমোচ্ছিল, কিন্তু এই বাসের সাড়া পেয়েই তারা তাড়াতাড়ি উঠে লেজ পেটের তলায় ঢুকিয়ে একেবারে ছুটে পালাতে লাগলো। মহা ভয় ঘেউ ঘেউ করে কাঁদতে কাঁদতে তারা এগিয়ে যেতে লাগলো সামনের দিকে। আজকে বাইরের জীবের সাড়া পাওয়া যাচ্ছে কেবল ওই কুকুরগুলোর কাছ থেকে, কিন্তু তারাও দেখা দিয়েই যে অদৃশ্য হয়ে যাচ্ছে। কুকুরগুলো যেন আমাদের বাস দেখে আরো বেশি করে ছুটে পালাচ্ছে। মনের ভেতর কেবল এই প্রশ্নই জাগতে লাগলো, কেন 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 এরম হচ্ছে? কন্ডাক্টর কেন আমার কথার কোনো জবাব দিচ্ছে না? কেন 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 ওই ড্রাইভারটাই বা ক্রমাগত ভেপু বাজিয়ে চলেছে কেন? কেন কেন? কন্ডাক্টরের দিকে ফিরে বললুম, তোমার ভাড়ার পয়সাটা নাও দেখি। সে মস্ত একখানা কালো হাত বাড়ালে। ভাড়া দিয়ে টিকিট নেওয়ার সময় আমার হাতে তার হাতের ছোঁয়া লাগলো। উফ,
অমনি মনে হলো কে যেন একখানা তীক্ষ্ণ বরফের ছুরি নিয়ে আমার হাতে খ্যাঁচ করে খোঁচা মারল। জ্যান্ত মানুষের হাত এমন ঠান্ডা কনকনে হয়? আশ্চর্য হয়ে তার মুখের পানে তাকালুম। তার লম্বা চুল আর দাড়ি গোঁফের জঙ্গলে ভরা মুখখানা বাঁশি মরার মতন একেবারে স্থির। তার চোখেও পলক পড়ছে না, তার চোখ যেন পাথরে গড়া। আমার বুকটা গুড়গুড় করতে লাগলো। আজকে শহরের এই নির্জনতা, পৃথিবীর এই নিস্তব্ধতা, বাতাসের এই অভাব, ভাড়াটে বাঁশের সেই ভেঁপুর আওয়াজ, কন্ডাক্টরের এই উদাসীন মূর্তি, সমস্তই যেন রহস্যময়, সমস্তই যেন অস্বাভাবিক। কি কক্ষণেই না আজ বাড়ির বাইরে পা দিয়েছি। যতবার ফিরে তাকাই ততবারই কন্ডাক্টরের সেই মরার মতন স্থির মুখ আর পলক হারা পাথরে দৃষ্টি চোখে পড়ে। কেমন একটা অমানসিক ভাবে আমার মনটা ছেয়ে গেল। আর সহ্য করতে পারলুম না। সামনের বেঞ্চের উপরে দুই হাতের ভিতর মাথা রেখে চোখ মুদে আমি চুপ করে বসে রইলুম। ভাবলুম শ্যামবাজারে পৌঁছবার আগে হার মাথা তুলে চাইব না, কিন্তু মাথা শেষমেশ তুলতেই হলো। আবার চোখ খুললেও হলো। চোখ খুলতেই দেখলাম প্রায় 1 ঘন্টারও বেশি সময় কেটে গেছে। গাড়িও না থেমে ক্রমাগত ছুটছে, তবু এখনো শ্যামবাজার এলো না কেন? মুখ তুলে জানালা দিয়ে মুখ বাড়িয়ে আমার আর বিস্ময়ের সীমা রইল না। শ্যামবাজার তো অনেক দূরের কথা, গাড়ি এখনো ভবানীপুরেই আসেনি, অথচ গাড়ি এত বেগে ছুটছে যে পথের দুপাশের বাড়িগুলো তীরের মতন পেছনে সরে সরে যাচ্ছে। এও কি সম্ভব? হতবম্বের মতন মুখ ফিরিয়ে দেখি গাড়ির ভেতরে 10-12 জন লোক বসে রয়েছে। নিজের চোখেও আমি আর বিশ্বাস করতে পারলুম না। আমি হলপ করে বলতে পারি এতক্ষণের ভেতরে গাড়ি একবারও থামেনি। তবুও কোত্থেকে এরা এলো? কখন এরা গাড়িতে উঠল? একে একে সকলের মুখের পানে তাকিয়ে দেখলুম সব মুখই মরার মতন স্থির নির্বিকার। সব চোখের পাথুরে দৃষ্টি আড়ষ্ট হয়ে আছে। কে যেন শ্মশান থেকে কয়েকটা মৃতদেহ তুলে এনে বেঞ্চির ওপরে সারি সারি বসিয়ে দিয়ে গেছে। তাদের ভেতরে বাঙালি আছে, খোট্টা আছে, সাহেবও আছে, কিন্তু তারা সবাই চেয়ে আছে আমার দিকেই। সে চাউনিতে কোনো ভয়ের আমেজ নেই। সে চাউনি যেন চাউনি নয়, অথচ সেই চাউনি দেখলেই গা ছমছম করে ওঠে, দেহের রক্ত ঠান্ডা হয়ে যায়। তাদের চাউনি যেন চোখের ভেতর দিয়ে আসছে না, আসছে আলোকের ওপার থেকে, অন্ধকারের আত্মার ভেতর থেকে। যে দেশে জ্যান্ত মানুষ নেই সেই দেশ থেকে। ভাবহীন অথচ ভয়ানক তাদের সেই চাহনি। আর এক আশ্চর্য ব্যাপার এই যে গাড়ির ঝাঁকুনিতেও তাদের কারুর দেহ একটুও নড়ছে না। গাড়ির ভেতরে বসেও তাদের দেহ যেন গাড়িকে না ছুঁয়ে শূন্যে বিরাজ করছে। মনে হতে লাগলো আমার অজ্ঞাত সারে যেমন হঠাৎ তারা গাড়ির ভেতর উড়ে এসে জুড়ে বসেছে, তেমনি হঠাৎ তারা আবার হাওয়া হয়ে হাওয়ার সঙ্গে মিলিয়ে যেতে পারে। আমার অজান্তেই ঘটে যেতে পারে এই সব কিছু। যেন তারা ছায়ার কায়াহীন অনুচর, দেখা দেয় অথচ ধরা দেয় না। আমার সভয় দৃষ্টি আবার পথের দিকে ফিরিয়ে নিলুম। গাড়ি তেমনি হেঁচকি তোলা আওয়াজের মতন ভেঁপুর শব্দ করতে করতে তীর বেগে ছুটছে। কিন্তু তখনও ভবানীপুর আসেনি। আমি শ্যামবাজারে, না সোজা জমালয়ের দিকে যাচ্ছি তাও বুঝতে পারছি না। কি এক দুঃসহ অজানা টানে অস্থির হয়ে চোখ আবার গাড়ির ভেতরে ফেরালুম। গাড়ির ইতিমধ্যে লোকের সংখ্যা আরো বেড়ে উঠেছে। নতুন লোকগুলো স্থির নেত্রে আমার দিকেই তাকিয়ে রয়েছে। সমস্ত গাড়ির ভেতরে একটা ভোটকা গন্ধ ভেসে ভেসে বেড়াচ্ছে, যেন বাঁশি মরার গন্ধ। হাসপাতালের মরার ঘরে গিয়ে আমি একবার এইরকম গন্ধই পেয়েছিলাম। আমার সর্বাঙ্গে কাঁটা দিলে বুকের কাছটা শিউরে শিউরে উঠতে লাগলো।
আমি কি জেগে আছি না স্বপ্ন দেখছি? আর থাকতে না পেরে হঠাৎ চেঁচিয়ে উঠে বললুম, এই কন্ডাক্টর, গাড়িটা বাঁধো, গাড়িটা বাঁধো। কন্ডাক্টর কোনো সাড়া দিলে না, গাড়ি থামাবারও চেষ্টা করলে না। আবার বললুম, কিন্তু ফল হলো না। রেগে দাঁড়িয়ে উঠে কন্ডাক্টরের দেহ ধরে আমি নাড়া দিতে গেলুম, কিন্তু তাকে ছুঁতে পারলুম না। চোখের সামনে তাকে স্পষ্ট দেখতে পাচ্ছি, কিন্তু তাকে স্পর্শ করতে পারছি না। কি যেন হাওয়া দিয়ে তৈরি মানুষ, অথচ তার উপস্থিতি স্পষ্ট লক্ষ্য করতে পারছি। হঠাৎ গাড়ির ভেতর সব লোক একসঙ্গে অট্টহাস্য শুরু করে দিল। সে অদ্ভুত বিভৎস হাসি আসছে যেন অনেক দূর থেকে, অনেক আকাশ বাতাস ভেদ করে, অনেক সমুদ্র পাহাড় প্রান্তর পার করে, অনেক নরকের অন্ধকারের ডুব দিয়ে, অথচ তার আওয়াজ এত স্পষ্ট যে আমার কান যেন ফেটে যাওয়ার মতন হলো। আমি পাগলের মতন চিৎকার করে বললুম, গাড়ি থামাও, জলদি থামাও, এই ড্রাইভার, গাড়িটা থামাও। গাড়ি থামানো ঘন্টার দড়ি ধরে আমি ঘন ঘন নাড়তে লাগলাম। ড্রাইভার এতক্ষণ পরে আমার দিকে মুখ ফেরালে সে মুখে এক তিল ও মাংস নেই। সে মুখ সাদা ধপধপে হাড়ের মুখ, নাক চোখের জায়গায় তিনটে গর্ত, দু ঠোঁটের জায়গায় দুসারি দাঁত বেরিয়ে আছে। এতক্ষণ তবে এই পোশাক পরা কঙ্কালটাই গাড়ি চালিয়ে আসছে। গাড়ির ভেতরে অট্টহাসির আওয়াজ আরো বেড়ে উঠল। আর শুনতে পারলুম না। সেই ভীষণ অট্টহাসি শুনতে শুনতে আমি একেবারে অজ্ঞান হয়ে গেলুম। জ্ঞান হলে দেখলুম নিজের ঘরের বিছানায় শুয়ে আছি। আমার চারপাশে বসে মা, বাবা, ভাই আর বোনেরা। শুনলুম আমি নাকি রসা রোডের ফুটপাতের ওপরে জ্বরের ঘোরে বেহুশ হয়ে শুয়েছিলাম। কালকের রাতের বিভীষিকার কথা সকলকে বললুম। বাবা বললেন, ও সব বাজে কথা। জ্বরের ঝোঁকে লেকের ধার থেকে রসা রোড পর্যন্ত এসে তুমি বেহুশ হয়ে পড়েছিলে। তারপর ওই সব খেয়ালে যা মনে এসেছে দেখেছ। জ্বরের ঘোরে আমরা কত কিছুই না দেখি। কিন্তু আমার মন বলতে লাগলো, না 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 না, আমি যা দেখেছি তা খেয়াল নয়। সে আমার খেয়াল হতেই পারে না। সব বাস্তব ছিল, সব সব সব। আপনারা এতক্ষণ শুনছিলেন প্রখ্যাত অলৌকিক গল্পকার হেমেন্দ্র কুমার রায়ের কলমে বিরচিত কঙ্কাল সারথি গল্পটি। সমগ্র গল্পে কণ্ঠে ছিলাম আমি, সঞ্চারী ভট্টাচার্য। এছাড়াও আজকের গল্পের পোস্টার ডিজাইনে ছিল ডলবি স্টুডিও মুম্বাই এবং ভিএফএক্স ও এডিটিংয়ে ছিল ডলবি গ্রাফিক্স মুম্বাই। এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তারা আমাদের সাবস্ক্রিপশন বাটনের পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে আমাদের সঙ্গে থাকুন আর শুনতে থাকুন আপনাদের পছন্দের ফরেস্ট শ্যাডোজ প্রোডাকশনস। কারণ আমরা বিশ্বাস করি ছায়ারাও যে আমাদেরই সঙ্গী। নমস্কার।